আসসালামু আলাইকুম। সবাইকে ব্রাদার্স সাজেশন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আশা করি সবাই ভালো আছো। আমরা তোমাদের জন্য এই সবসময় ব্রাদার্স সাজেশন তোমাদের সাথে ছিল এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল সুসংবাদ নিয়ে আমরা আসছি। দেখো, তোমরা যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা সামনের বছর পরীক্ষা দিবা, সবার জন্য আসলে এটা খুবই উপযোগী হবে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য তোমাদের জন্য একটা আমরা একটা সুন্দর একটা প্রিমিয়াম একটা কোর্স নিয়ে আসছি এবং এটা সম্পূর্ণ রকমের ফ্রি। ঠিক আছে? এবং এই কোর্সটা করতে গেলে তোমার জাস্ট ছোট্ট একটা শর্ত তোমাদের জন্য। খুব ভালো মতো পারবে একটা টিস্যু এবং টিস্যু তন্ত্র ফার্স্ট পেপার থেকে তোমাদের শর্ট সিলেবাসে এই আর কি বলে এই বছর যারা পরীক্ষা দিচ্ছ এবং সামনের বছর যারা পরীক্ষা দিবে দুইজনের এই চ্যাপ্টারটা আছে। এবং আরেকটা হলো সেকেন্ড পেপার থেকে রক্ত এবং সঞ্চালন। ঠিক আছে? এই দুটো ওদের খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় শর্ট সিলেবাসের আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট দুটি চ্যাপ্টার। এবং আমরা ফার্স্ট পেপার থেকে একটা নিয়েছি এবং সেকেন্ড পেপার থেকে একটা নিয়েছি। ভবিষ্যতে আমরা আরো এরকম চ্যাপ্টার নিব ইনশাল্লাহ। তা তোমাদের জন্য জাস্ট ছোট্ট একটা শর্ত, এই দুটি চ্যাপ্টার থেকে আমরা হলো ফার্স্ট পেপার থেকে হলো টিস্যু অধ্যায় থেকে তিনটা লেকচার নিব। আর রক্ত থেকে আমরা মোটামুটি 4টা লেকচার নিব ইনশাল্লাহ। তো এই 4টা লেকচার সম্পূর্ণ রকমের ফ্রি। ঠিক আছে? তোমরা জাস্ট তোমাদের পরিচিত যে আমার কথা হলো আমরা যে এই কোর্সটা করতেছি বা ব্রাদার্স সাজেশন তোমাদের সাথে আছে, আমাদের কথা হলো যারা একটু কষ্ট করে পড়তেছো, যারা একটু পড়াশোনাটা ঠিক মতো চালাইতে পারতেছো না বা সব সময় আমাদের কাছে পড়তে পারো না, বা আমি নিজে আসলে সবার কাছে যাইতে পারি না, বা অনেকে আমার কাছে পড়তে চাইছে অনেক সময়। তো সেইখান থেকে আসলে আমার দায়বদ্ধতা থেকে এই ক্লাসগুলো নেওয়া। ব্রাদার্স সেশন আমি আমার ভাই দুজনেই ক্লাস নিচ্ছি এবং ভবিষ্যতে নিব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে হলো যে আমার কাছে পড়তে পারতেছে না এরকম যদি যে মানুষটা আছে বা যে স্টুডেন্ট আছে, যে আমার ভাই বা বোনটা আছে, আমি তার জন্য চাই যে সে আমার কাছে এই জিনিসগুলো জানুক বা সে ভবিষ্যতে ভালো করুক ইনশাআল্লাহ, ভালো কোনো জায়গায় আসুক। তো এই জন্য তোমার আর এই জিনিসটা বেশি বেশি মানুষের কাছে ছড়াক, এই জন্য আমাদের একটু রিকোয়েস্ট যেটা বলতে পারো যে তোমরা একটু জাস্ট, আমি আরো কমাই নিয়ে আসছি যে মাত্র 50 জনকে তোমার পরিচিত ফ্রেন্ড লিস্টে 50 জনকে জাস্ট ইনভাইট দিবা। ইনভাইট দিয়ে তোমাদের এই প্রিমিয়াম কোর্সটাতে তোমরা অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি আজকে আমার এই কোর্সের একটা কাজ সবার জন্য উন্মুক্ত, টিস্যু এবং টিস্যু পড়াবো আমরা। অলরেডি দেখতে পাচ্ছ পিছনে টিস্যু অধ্যায়ে আমি একটু ছবি এঁকে দিছি। দেখো এই জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসে, কিভাবে তোমার পড়া উচিত এবং কিভাবে সহজ উপায়ে পড়া যায়, আমি একটু সবার জন্য ডিটেলসই পড়াবো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মানে বা ভবিষ্যতে মানে অ্যাডমিশন যারা দিচ্ছ সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। এবং সবাই যদি ক্লাসটা দেখো এবং সবাই উপকৃত হবে, আশা করি আমরা শুরু করি তাহলে। দেখো টিস্যু অর্থাৎ টিস্যু তন্ত্র। সবার কাছে টিস্যু কি আসলে? টিস্যু নিয়ে যদি কথা বলি, এটা সবাই জানো, টিস্যুকে কলাও বলা যেতে পারে বা কোষকলা বলা যেতে পারে। আমরা জানি একই উৎস থেকে যদি সৃষ্টি হয়, একই ধরনের কাজ যদি করে, একগুচ্ছ অবিচ্ছিন্ন যে কোষ থাকে তাকে কি বলি আমরা? টিস্যু বা কোষকলা বলি। এই যে টিস্যু, তাহলে এই এবং যে তন্ত্র এটা নিয়ে কথা বলে তার নাম কি হবে? টিস্যু তন্ত্র। ঠিক আছে? তাহলে এই অধ্যায় টোটালি এই দুটো জিনিস নিয়ে কথা বলে। আমরা আজকে মোটামুটি টিস্যু নিয়ে কথা বলবো শুধু। দেখো, এই টিস্যু যে কথা বলতেছে, টিস্যু সৃষ্টির মূল কারণ কি? কেন টিস্যু সৃষ্টি হয়েছে? মাঝে মাঝে কোশ্চেন আসে না যে কেন, হোয়াই টিস্যু সৃষ্টি কেন হইলো? ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের যেমন কারণ থাকে, টিস্যু সৃষ্টির একটা মূল কারণ আছে। এই টিস্যু সৃষ্টির যে মূল কারণ, এটা হলো কোষের শ্রম বিভাগ। শ্রম বিভাগ কি? হ্যাঁ, যদি শ্রম বিভাগ তোমাকে ব্যাখ্যা করে, দেখো প্রত্যেকটা কোষের বা প্রত্যেকটা টিস্যুর আলাদা আলাদা কাজ আছে। যেমন আমরা যদি বলি শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ কি? শীর্ষস্থ ভাজক টিস্যু কি করে? শীর্ষে বৃদ্ধি করে। আমরা জানি হলো কি পার্শ্বীয় ভাজক টিস্যুর কাজ কি? পার্শ্বীয় ভাজক টিস্যু কি? পার্শ্ব বৃদ্ধি করে। দ্যাট মিনস শীর্ষস্থ ভাজক টিস্যু লম্বা করতেছে, পার্শ্বীয় ভাজক টিস্যু কি? ব্যাস বৃদ্ধি করতেছে বা মোটা করতেছে। যেন আমরা জানি ভাজক টিস্যু থেকে পরবর্তীতে স্থায়ী টিস্যু তৈরি হয়। যেন আমরা জানি ভাজক টিস্যু গুলো কি করে? ক্ষতস্থান পূরণ করে। আবার স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যদি তুমি বলো, দেখো স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা জানি জাইলেম আছে আর ফ্লোয়েম আছে। দেখো এই ক্ষেত্রে জাইলেম যেটা করে, আমরা যে মূল থেকে পানিটা কই নিয়ে যায়, পানি খনি দিল মানে এগুলো সব পাতায় নিয়ে যাচ্ছে। আবার ওই পাতায় যে প্রস্তুতকৃত খাদ্যটা আছে ওটা কি করতেছে? ফ্লোয়েম টিস্যু আবার কি করতেছে? ব্যাক করে এই সারা দেহে ছড়াই দিচ্ছে। এই যে প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা কলা আলাদা আলাদা কাজ করতেছে। এই আলাদা আলাদা কাজ করার জন্য আলাদা কি করছে? টিস্যু তৈরি করছে। তাহলে প্রত্যেকটা জিনিসের মূল কাজ যেটা হলো টিস্যু সৃষ্টির মূল কারণ হলো কি? কোষের শ্রম বিভাগ। এটা যারা হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আছে বা যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। খ নম্বর অনেক সময় আসে এই টিস্যু সৃষ্টির মূল কারণকে ব্যাখ্যা করো। ঠিক আছে? আর যারা অ্যাডমিশনের জন্য আছে তাদের জন্য মূল কারণ একটাই, যে কোষের শ্রম বিভাগ। ওকে, দেন আসো আমরা টিস্যু নিয়ে কথা বলবো। টিস্যু দুই ধরনের যদি আমরা বলি, একটা ভাজক টিস্যু আর কি স্থায়ী টিস্যু। ঠিক আছে? একটা ভাজক টিস্যু আর একটা কি স্থায়ী টিস্যু। আমরা জানি যারা বিভাজিত হয়, যারা বারবার বিভাজন করে তাদেরকে ভাজক টিস্যু বলে, যারা বিভাজিত হয় না তারা কি স্থায়ী টিস্যু। এই যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুকে ইংলিশে একটা নামে ডাকা হয়, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, যার নাম বলা হয় মেরিস্টেম। ইংলিশটা খুব ইম্পর্টেন্ট। যারা এবার মেডিকেল পরীক্ষা দিয়েছো, অনেকে সেকেন্ড টাইম আসো, তারা আই থিঙ্ক খুব ভালো মতো বোঝার কথা যে ইংলিশের কি পরিমাণ গুরুত্ব। আই থিঙ্ক মানে তোমরা বললাম তো, যারা একবার অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে ইংলিশের কি পরিমাণ গুরুত্ব আছে। ইংলিশটা যে খুব বেশি মুখস্থ করতে হয় এরকম না ব্যাপারটা। তুমি সবসময় আমার যেটা সাজেশন থাকবে যে তুমি যে জিনিসটা পড়বা পাশে ইংলিশটা ওয়ার্ডটা জাস্ট পরিচিত করে নিবা।
ঠিক আছে, সব মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখে নিবা। দেখো এটা তাহলে কি বললাম, ভাজক টিস্যুর ইংলিশ মানে ইংরেজি নাম থেকে কি বলা হয়, মেরিস্টেম। এটা অনেকেই পড়ো এখন বর্তমানে, কেন পড়তেছো, বাংলায় লিখে দিছে। তোমাদের বইতে ইংলিশে তোমরা পড়ো না এরকম না ব্যাপারটা, ইংলিশ সব ইংলিশে পড়ো, বাট তোমাদের ক্ষেত্রে যেটা হয়, যেটা বাংলায় লিখে দিছে মানে ইংরেজিটা বাংলায় এরকম মেরিস্টেম হিসেবে লিখে দিছে সেটাই পড়ো, বাকিটা পড়ো। মানে আমার পরামর্শ হলো যেটা লিখে দিছে পড়বাই, বাকি যেটা লেখা দেয় নাই ওটাও পড়বে একটা বুঝতে হবে। তাহলে দেখো মেরিস্টেম, তাহলে যদি পরীক্ষা আসে যে মেরিস্টেম কোষ কি, খুব কঠিন কোশ্চেন হয়ে গেছে না। দেখো আমরা জানি যে কোষগুলো বিভাজিত হয় তাকে বলা হয় ভাজক কোষ। সুন্দর করে যদি উল্টায় বলি তাহলে যে কোষগুলো বিভাজিত হয় তাকে কি বলা হবে, মেরিস্টেম কোষ। আর মেরিস্টেম কোষ নিয়ে যে টিস্যু তার নাম কি, মেরিস্টেমিক কোষ। বা তাহলে বলতেছি যে কোষগুলো বিভাজিত হচ্ছে তার নাম ভাজক কোষ, যে কোষগুলো বিভাজিত হচ্ছে তাকে কি বলা হয়, মেরিস্টেম কোষ বলা যেতে পারে। তাহলে যে মেরিস্টেম নিয়ে যে টিস্যু তৈরি হবে ওটা কি মেরিস্টেম টিস্যু। তাহলে এক কথায় ভাজক টিস্যু মানেই কি, মেরিস্টেম টিস্যু। ঠিক আছে, দেন দেখো আমরা জানি হলো কি এগুলো এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। দেখো তাহলে আমরা কি করবো, আজকে ভাজক টিস্যু নিয়ে মোটামুটি কথা বলবো, স্থায়ী টিস্যু আমাদের পরের কথা। তাহলে ভাজক টিস্যু বলছি আমরা, এটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। দেখো বৈশিষ্ট্য পড়ার আগে আমার কথা হলো যারা অ্যাডমিশন দিবা তারাও সবসময় চিত্র দেখবা না এরকম ব্যাপারটা না, এই জিনিসটা মাথা থেকে নামাই ফেলবা। মনে রাখবা তুমি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ মানে তোমার চিত্র আঁকার প্রয়োজন নাই, বাট চিত্র দেখার প্রয়োজন নাই এটা মানা যাবে না। আমি বলি চিত্র ওই সময়তে আঁকবা না, যে ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছো সেই চিত্র আঁকবা না, সে দেখবা। আর যে ফাইনাল পরীক্ষা দাও নাই সে চিত্র আঁকবা প্লাস দেখবা, দুটোই করবা। ঠিক আছে, দেখো তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নাই, জাস্ট এই চিত্রটার দিকে চোখ বলো। আমি বিশ্বাস করি পরীক্ষার দিনও তুমি এই চিত্র মনে করতে পারবা, কারণ বেঞ্জিনের একটা চিত্র নর্মাল চিত্র দিয়ে রাখছে। তাহলে এই চিত্রে যা আছে এই চোখটা তুমি যদি একদম জাস্ট একটু দেখো ব্যাপারটা, অনেকদিন তোমার এটা দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, চোখ এই মেমোরি গুলো করে খুব ভালো মতো নিতে পারে এবং এটা অনেকদিন পর্যন্ত থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো একদম খুব সহজভাবে চিন্তা করবে। দেখো একটা বৈশিষ্ট্য তোমার মুখস্থ করার প্রয়োজন নেই, ভাই মানে চিন্তা করতে পারো ভাইয়া কিভাবে। দেখো আমি তোমাকে দেখাই, এই চিত্রটা দিকে তুমি তাকাবা আর চিত্রগুলো জাস্ট চিন্তা করো, ইমাজিন করবা যে কি কি আছে এই ব্যাপারটাতে। হ্যাঁ, তুমি দেখো এই চিত্রটার দিকে তাকায়, তুমি চোখ বন্ধ করো, এই চিত্রটাকে তুমি ফিল করতে পারো এবং চিত্রটা তুমি চোখে ভাসবে তোমার। হ্যাঁ, এটাই বাস্তবতা। তাহলে মানুষ চোখ কি করতে পারে, ভিজিবল জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কি বলতেছি, এক নম্বর বৈশিষ্ট্য যদি বলি, ভাজক কোষগুলো কি হবে, বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। ভাই অবশ্যই বিভাজন ক্ষমতা সম্পন্ন, যেহেতু ভাজক কোষ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বিভাজন ক্ষমতা সম্পন্ন। দুই নম্বর বৈশিষ্ট্য কি, ভাই বিভাজিত কারা হয়, যারা জীবিত থাকে। নর্মাল ব্যাপার, একজন মানুষ জীবিত থাকলে কি হয়, তার বংশবৃদ্ধি হবে, জীবিত না থাকলে মৃত অবস্থায় বংশবৃদ্ধি সম্ভব না। তাহলে যে বিভাজিত হয় সেই কি জীবিত। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি বলছি আমরা, যদি বলি আমরা, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি বলছি, এরা হলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। দুই নম্বর বৈশিষ্ট্য যদি কি বলছি, এরা সবাই কি বলছি, এরা সবাই জীবিত। কেন ভাই জীবিত বলছি, যারা বিভাজিত হয় তারাই জীবিত। ক্লিয়ার এটুক। তিন নম্বর বৈশিষ্ট্য একটু খুব ভালো যদি খেয়াল করে, এগুলো প্রত্যেকটাই ব্যঞ্জন চক্র। এরা কি ভাইয়া, এরা দেখতে কি একই রকম না, এরা দৈর্ঘ্য প্রস্থের সমান না, এরা দেখতে সমবেশীয় না। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য কি, এরা দৈর্ঘ্য প্রস্থের সমান বা এরা সমবেশীয়। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি বলি, আমি দেখো একটা বৈশিষ্ট্য কিন্তু মুখস্থ বলতেছি না, দেখে দেখেছি, জাস্ট চিত্র দিকে দেখবা আর বললাম এরা দেখতে কিরকম ভাইয়া। যদি বলি 1 2 3 4 5 6, তাহলে সর্বোচ্চাকার হইতে পারে। যদি ভাই এটা যদি বলি এটা দেখতে কিরকম আয়তাকার, আয়তাকার হইতে পারে, অথবা কি হইতে পারে, পঞ্চভুজাকার হইতে পারে। ঠিক আছে, কোনো কোনো ভাবে বলছে এরা ডিম্বাকার হইতে পারে, বা এটা দেখতে অনেকটা ডিম্বাকারের মতো একটা গঠন আসতে পারে, এটা দিয়ে বলতে পারো তুমি। তাহলে দেখো তার এরপরে বৈশিষ্ট্য কি বলতেছি আমরা, এরা কি হইতে পারে, তুমি কমনটাই বলো, সবচেয়ে কমন যেটা থাকে সর্বভুজাকার। ঠিক আছে, অথবা কি হইতে পারে, পঞ্চভুজাকার, অথবা কি হইতে পারে, আয়তাকার। কোনো কোনো জায়গায় বলছে এটা ডিম্বাকার হইতে পারে। ঠিক আছে, তারপরে কি বলো, এর নিউক্লিয়াসটা কি বড় দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে। তাহলে এদের কি নিউক্লিয়াস বড় আকৃতির। এদের সাইটোপ্লাজম কিরকম ভাই, অনেক ঘন ঘন দেখা যাচ্ছে না, তাহলে সাইটোপ্লাজমটা ঘন, তাহলে ঘন সাইটোপ্লাজম বড় নিউক্লিয়াস। ঠিক আছে, এটা কি বলতেছি, ঘন সাইটোপ্লাজম। ঠিক আছে, ও বড় নিউক্লিয়াস। বুঝতে পারতেছো কিনা, দেখো একটা জিনিস আমি আবারও বলতেছি, ভাজক টিস্যু বৈশিষ্ট্য, এক নম্বর বিভাজন ক্ষমতা সম্পন্ন, দুই নম্বর যেহেতু বিভাজিত হয় তার মানে জীবিত, যেহেতু সবগুলো একই রকম দেখতে সমবেশীয়। সমবেশীয়কে তোমাদের আরেকটা বৈশিষ্ট্য এরকম লিখছে যে দৈর্ঘ্য ও প্রস্থের সমান। হ্যাঁ, ওকে, আচ্ছা
দেন বলছি আর ষড়ভুজ পঞ্চভুজ আয়তাকার বা ডিম্বাকার হতে পারে, এরা গণসাইটোপ্লাজম বড় নিউক্লিয়াস থাকে। তারপর দেখো এই কোষ প্রাচীরটা কিরকম, হ্যাঁ এই কোষ প্রাচীরটা এটা কি বেশি মোটা দেখাইছে না, অনেক পাতলা, তাহলে কিরকম থাকে, পাতলা কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। তাহলে আরেকটা কি বৈশিষ্ট্য, পাতলা কোষ প্রাচীর। হ্যাঁ যে কোনো কিছুর প্রাচীর কি থাকবে, স্টার্চ থাকবে না সেলুলোজ থাকবে, অবশ্যই সেলুলোজ থাকবে, ঠিক আছে। তাহলে প্রাচীর কি জীবিত থাকে না, আমরা বলছি কোষ ঝিল্লি আর কোনটা জীবিত, অবশ্যই ঝিল্লিটা জীবিত এবং কোষ প্রাচীরটা মৃত, ঠিক আছে। যেমন প্রাচীর মানে কি, দেয়াল, দেয়ালের জীবন আছে নাই, তাহলে মনে রাখবে কোষ প্রাচীর জীবিত না, তাহলে দেড়শো কি থাকবে, সেলুলোজ জীবিত। তাহলে এই পাঁচটা যে কোষ প্রাচীর এটা কি নির্মিত থাকবে, সেলুলোজ নির্মিত, ঠিক আছে, ওকে। আচ্ছা তারপর আসো, দেন আমরা যদি বলতে চাই, দেখো তো ভাই এনে কোনো আলাদা কোনো ফাঁক আছে, একটার একটার মধ্যে কোনো গ্যাপ আছে, চিত্র খুব ভালো মতো খেলতে হবে, কোনো গ্যাপ আছে, গ্যাপ নেই, তার মানে কি নাই, আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। তারপরে কি নাই ভাই, আলাদা কোনো গহ্বর আছে, নিউক্লিয়াস ব্যতীত আর কোনো গহ্বর দেখতেছ না, তাহলে আলাদা কোনো কোষ গহ্বর নেই, আলাদা কোনো কি নেই, কোষ গহ্বর নাই, ক্লিয়ার এটুক। আচ্ছা এটার ক্ষেত্রে যে প্লাস্টিকটা থাকে দেখো, হ্যাঁ যারা বারবার মানে বিভাজিত হয়ে যায়, তার মানে কি সে কি পরিপূর্ণ হয়, মানুষ কখন বিভাজন করে না, যখন পরিপূর্ণ হয়ে যায় সে, হ্যাঁ। যেমন আমরা বলি স্থায়ী টিস্যুকে কি বলি, পার্মানেন্ট টিস্যু বলি, কেন, স্থায়ী টিস্যুগুলো কি না, কখনোই বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, কারণ কি তারা স্থায়ী টিস্যু, তারা ম্যাচিউর টিস্যু, হ্যাঁ। দ্যাটস ওয়াই দেখো এইখানে যে প্লাস্টিকটা থাকবে, এই প্লাস্টিকটা কি অবস্থায় থাকবে বলতো, এটা কি মানে পরিণত প্লাস্টিক থাকবে না আদি প্লাস্টিক থাকবে, অবশ্যই আদি প্লাস্টিক। দ্যাটস ওয়াই এখানে যে প্লাস্টিকটা থাকে ওটাকে বলা হয় প্রোপ্লাস্টিক, এটাকে বলা হয় প্রোপ্লাস্টিক, ঠিক আছে। এটা ক্লিয়ার, প্রোপ্লাস্টিক মানে প্রো মানে আদি অবস্থায় থাকে, ওকে। আচ্ছা দেন আমরা আরেকটু বলতে পারি যে এদের ক্ষেত্রে কোনো খরিত সঞ্চিত বা এরকম কোনো বজ্র পদার্থ থাকে না, ঠিক আছে। মোটামুটি এই যে ভাজক টিস্যু দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি বলে ফেলছি, জাস্ট এই চিত্রটার দিকে দেখো তুমি, হ্যাঁ খালি জাস্ট চিত্রটা খেয়াল করো, এদের ক্ষেত্রে কি বড় নিউক্লিয়াস, গণসাইটোপ্লাজম, পাতলা কোষ প্রাচীর, আলাদা কোনো ফাঁক নাই, আলাদা কোনো গহ্বর নাই, দেখতে সর্বোজ আকৃতির, ভাজক টিস্যু মানে কি বিভাজন ক্ষমতা সম্পন্ন, ভাজক টিস্যু মানে কি জীবিত থাকবে, ক্লিয়ার এটা। দেখো এই বৈশিষ্ট্য সম্পন্ন, আই থিঙ্ক তুমি যদি একটু বুঝে পড়ো, একটু চিত্রটার দিকে তাকাও, এই ভাজক টিস্যুর এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষা আসার মতো কিন্তু, হ্যাঁ রিটেনে তো যারা পরীক্ষা দিবে তারা তো আসবে, এবং যারা ভবিষ্যতে কি দিবা, তারা অ্যাডমিশন দিবে, অ্যাডমিশনে ছোট ছোট অনেক সহজ সহজ কোশ্চেন আসে, তখন এগুলো আসতে পারে, হ্যাঁ ওকে। আই থিঙ্ক এগুলো পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ মুছে দিলাম। আচ্ছা দেন কি করবো আমরা, ভাজক টিস্যুর কাজ যদি বলি, কাজ, আচ্ছা ভাই কাজের মধ্যে যদি বলি আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু, আমি একটু আগে বলে ফেলছি অলরেডি, শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষে বাড়াবে, দ্যাটস ওয়াই কি লম্বা করবে, পার্শ্বীয় ভাজক টিস্যু পার্শ্বে মানে বৃদ্ধি করবে, দ্যাট মিন্স ব্যাস বাড়াবে এবং মোটা হবে, এবং ভাজক টিস্যু থেকে কি হয়, স্থায়ী টিস্যু তৈরি হয়। আর একটা কথা যেটা হলো, ভাজক টিস্যু কি করে, ক্ষতস্থান পূরণ করে, কোনো জায়গায় কেটে গেলে বা কোনো জায়গায় যদি কোনো ক্ষয় হয় কোনো টিস্যুর, ওই টিস্যুর ক্ষয়টা পূরণ করে কে, ভাজক টিস্যু, কেন, কারণ এটাই তো বিভাজিত হবে, ঠিক আছে। আচ্ছা দেন আমরা আসলে শ্রেণী বিভাগে চলে যাই, কাদের বললাম না দেখা, শ্রেণী বিভাগে চলে আসি। এই শ্রেণী বিভাগ থেকে লাস্ট ইয়ারে মেডিকেল কোশ্চেন আসছে, ঠিক আছে, লাস্ট ইয়ার একটা মেডিকেল কোশ্চেন আসছে, আমি দেখাবো যে কোন কোশ্চেনটা আসছিল। এবং এই তাহলে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু লাস্ট ইয়ারও মেডিকেল আসছে, মানে রিসেন্টলি একদম ইয়ারের কি এই জায়গাতে কোশ্চেনটা আসছে, এবং ভার্সিটিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভার্সিটিতে তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে ভাজক টিস্যুর এই শ্রেণী বিভাগগুলো দেখবে বলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি আসতেছে পারবা, এবং শর্ট শর্ট টেকনিকে শর্ট শর্ট কথাতে তুমি জাস্ট তোমার মাথায় একদম মেমোরিতে এমন ভাবে তৈরি করবা যেটা এটা তোমার ওই যে পার্মানেন্ট টিস্যু হয়, হ্যাঁ মানে তোমার মেমোরিতে যেটা পার্মানেন্ট মেমোরি হয়, হ্যাঁ ব্যাপারটা হলো স্থায়ী হতে হবে, হ্যাঁ কারণ এমন ভাবে ব্যাপারটা বললা তুমি যেটা তুমি একদিন পরে ভুলে যাচ্ছ, এই ব্যাপারটা কিন্তু আসলে ভালো না, হ্যাঁ তুমি এমন ভাবে পড়ো যেই পড়াটা তুমি পরীক্ষার দিন যদি নাও করে যেতে পারো, যাতে তুমি অ্যাটলিস্ট মনে করতে পারো যে এই ব্যাপারটা এরকম ভাবে মনে রাখছিলাম, এটা হওয়া সম্ভব, ঠিক আছে। আচ্ছা দেখো এখন তাহলে আমরা কি শুরু করবো, শ্রেণী বিভাগ শুরু করবো। শ্রেণী বিভাগের মধ্যে যদি বলি, মনে রাখবা এক নম্বর যদি বলি তাহলে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে, হ্যাঁ মনে রাখবা একটা ইম্পর্টেন্ট কথা, যেটা প্রত্যেকটা শ্রেণী বিভাগকে, ভাজক টিস্যুর যতগুলো শ্রেণী বিভাগ আছে প্রত্যেকটা শ্রেণী বিভাগকে তিন ভাগে ভাগ করা যায়, হ্যাঁ তিন ভাগে ভাগ করা যায়, যেমন উৎপত্তি অনুসারে কয় ভাগে, তিন ভাগে, অবস্থান অনুসারে কয় ভাগে, তিন ভাগে, কাজ অনুসারে কয় ভাগে, তিন ভাগে, ঠিক আছে। তারপরে কোষ বিভাজন অনুসারে কয় ভাগে, তিন ভাগে, সবগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। আচ্ছা উৎপত্তি অনুসারে যদি বলি আমরা, দেখো সবকিছুর ক্ষেত্রে যেটা হয়, আমরা নরমালি যেটা চিন্তা করি সবকিছুর হয় এরকম প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, সবকিছু কিভাবে হয়, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, বাট এই জায়গায় দেখো একটু ব্যতিক্রম, উৎপত্তি অনুসারে কি আছে, প্রথমে যেটা আছে তার নাম হলো প্রোমেরিস্টেম। আমরা দেখো তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করছিলাম এই মেরিস্টেম মানে কি, ভাজক টিস্যু,
ঠিক আছে? তাহলে দেখো এই এই এটা এই যে ওয়ার্ডটা এটা কি ইংরেজিতে লেখা ছিল না বাংলায় লেখা ছিল? হ্যাঁ, এটা কিন্তু ইংরেজিতে লেখা ছিল, কিন্তু তোমার বইয়ে বাংলায় লেখা রাখছে। দ্যাটস ওয়াই তোমার কাছে মনে হয় সেটা তো নরমালি এটা তো সবাই পড়া উচিত। হ্যাঁ, বাট এটা ইংরেজিতে যদি থাকতো তাহলে কিন্তু কি না অনেকে পড়তো না তোমরা। হ্যাঁ, তাহলে এই প্রো মেরিস্টেম এটাকে বাংলায় কি বলবো আমরা? প্রো মানে কি প্রারম্ভিক, আর মেরিস্টেম মানে কি ভাজক টিস্যু। ঠিক আছে? তাহলে প্রো মেরিস্টেম বা কি প্রারম্ভিক ভাজক টিস্যু। এই প্রারম্ভিক ভাজক টিস্যু এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। দেখো এখানে একটা ছোট্ট একটা কথা মনে রাখবো জাস্ট। দেখো আমরা জানি একটা জিনিসের মূল বা কাণ্ড যদি বলি, এর অগ্রভাগ, দেখো এই কলমটা যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, দেখো এই হেডটা যদি আমি খুলে ফেলি, তাহলে এই যে কলমের মানে মূল বা কাণ্ডের কি অগ্রভাগের এই পার্টটা কি অগ্রভাগ না? এই পুরো টোটাল পার্টটা কি অগ্রভাগ? এইটুক, এই অগ্রভাগের এই পয়েন্টটা কিন্তু শীর্ষদেশ। অগ্রভাগের কি এই পয়েন্টের নাম কি শীর্ষদেশ। তাহলে একটা জিনিসের মূল বা কাণ্ডের এই অগ্রভাগের শীর্ষদেশে যে টিস্যুটা থাকে, যেখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়, ওই জিনিসটাকে বলা হয় প্রোমেরিস্টেম। তাহলে তুমি কি মনে রাখবা ভাইয়া? জাস্ট এই কথাটুকু মনে রাখবা যে মূল বা কাণ্ডের কি বলছি? অগ্রভাগের শীর্ষদেশ, অগ্রভাগের শীর্ষদেশ। ঠিক আছে? অগ্রভাগের শীর্ষদেশ কি? যেমন এই কলমটার ক্ষেত্রে কি বলছি? এইটুকু আমার অগ্রভাগ, এই যে উপরের যে অংশটা ওইটা বলে কি শীর্ষদেশ। ঠিক আছে? একটা জিনিসের মূল বা কাণ্ডের যদি এরকম হয়, ঠিক আছে, এই যে অগ্রভাগ, এই অগ্রভাগের এই অংশটা কি শীর্ষদেশ। তাহলে অগ্রভাগের শীর্ষদেশে যেখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হবে ওই জিনিসটাকে বলা হয় কি প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। হ্যাঁ, আই থিংক তোমরা বুঝতে পারছো। তাহলে তোমার মনে রাখা জায়গা কিন্তু এতটুকু, এত করে সংখ্যা মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট পয়েন্টটা মনে রাখো, মেইন যে জিস্ট কথাটা এটা মনে রাখো, যে অগ্রভাগের শীর্ষদেশে যে অঞ্চল থাকে যেখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয় তার নাম প্রোমেরিস্টেম। শেষ, এক কথা দিয়ে শেষ। দেন আমি যদি 2 নম্বর কথা বলি, তার নাম হলো প্রাইমারি। তাহলে পৃথিবীর সবকিছুর প্রাইমারি মানে যে এক নম্বরে থাকবে এরকম না বলতে। হ্যাঁ, প্রাইমারি মানে কি? কিন্তু এখানে তাহলে প্রথম বৃদ্ধি কই থেকে হয়? প্রোমেরিস্টেম থেকে হয় না প্রাইমারি থেকে হয়? আনসার কি হবে? প্রোমেরিস্টেম। কেন? তাহলে প্রথম বৃদ্ধি বা প্রাথমিক বৃদ্ধি কই থেকে হয়? প্রোমেরিস্টেম। দেন প্রাইমারি তাহলে কখন হবে? মনে রাখবা যদি ভ্রূণ অবস্থায় হয়। কোন অবস্থায়? ভ্রূণ অবস্থায় টিস্যুর যে বৃদ্ধিটা ঘটে, এই ভ্রূণ অবস্থায়, জাস্ট এই পয়েন্টটা মনে রাখবা, ভ্রূণ অবস্থায় যে টিস্যুর বৃদ্ধিটা ঘটছে এটাকে বলা হইতেছে প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে? আর এই প্রাইমারি ভাজক টিস্যুকে বলা হয়, এই প্রাইমারি ভাজক টিস্যুকে আজীবন বিভাজনে সক্ষম। হ্যাঁ, পরীক্ষা মাঝে মাঝে আসে, যারা অ্যাডমিশন দিবা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজীবন বিভাজনে সক্ষম। অথবা তোমাদের বই লিখছে আজীবন মানে কি আমৃত্যু, আমৃত্যু মানে কি মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, তাহলে আজীবন বিভাজনে সক্ষম অথবা আমৃত্যু বিভাজনে সক্ষম, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে 3 নম্বরে চলে আসো, এটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু যে কোনো স্থায়ী টিস্যু থেকে যদি পরবর্তীতে কোনো ভাজক টিস্যু তৈরি হয়, পরবর্তীতে যদি কোনো তৈরি হয়, তাহলে মনে রাখবা অগ্রভাগের শীর্ষদেশ থেকে যেটা তৈরি হয় তার নাম প্রাইমারি, মানে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক। ভ্রূণাবস্থায় যেটা প্রাইমারি, এর পরবর্তীতে যেটা তৈরি হয় বা অন্য কোনো সময় যেটা তৈরি হয় তার নাম হলো কি সেকেন্ডারি। ঠিক আছে? এই সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ যদি বলি, তোমরা এখানে দেখো, এটা হলো কর্ক ক্যাম্বিয়াম, একটা ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। এটা কেন পড়াইলাম বলতেছি, দেখো মনে রাখবা আজকে থেকে যে কোনো জিনিসের নামের সাথে যদি ক্যাম্বিয়াম থাকে, যে কোনো জিনিসের নামের সাথে যদি ক্যাম্বিয়াম থাকে তার মানে এটা সেকেন্ডারি ভাজক টিস্যু। আমি আবারও বলতেছি, যে কোনো জিনিসের নামের সাথে ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে এটা কার উদাহরণ? সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। এটা কেন বললাম একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আপাতত এটুকু মনে রাখো, আই থিংক এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর দেখো আমরা 2 নম্বর যেটা পড়াবো, তাহলে এটা বুঝিয়ে দিলাম। 2 নম্বর যেটা পড়াবো আমাদের দেখো, সেটা হলো অবস্থান অনুসারে। দেখো অবস্থান অনুসারে যদি বলি, অবস্থান অনুসারে যেটা আমাদের আছে, 1 নম্বর হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু। আচ্ছা, এই ভাই শীর্ষ মানে কি? ইংলিশে কি বলা যায়? এটাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম। কেন এপিক্যাল মেরিস্টেম বলবো? আমরা জানি যে কোনো জিনিসের অ্যাপেক্স মানে কি শীর্ষ, তাহলে এটাকে কি বলা যায়? এপিক্যাল মেরিস্টেম বলা যায়। যেমন দেখো তোমাদের নরমালি দেখি জুতার নাম কি রাখা হয়েছে? অ্যাপেক্স, মানে ওরা বলছে যে আমরা সবার শীর্ষে, এজন্য ওদের নাম রাখছে অ্যাপেক্স। বা কোনো জিনিসের চৌড়া মানে কি অ্যাপেক্স। ঠিক আছে? যেমন রিপেন্ডের যে সরু যে অংশটা ওটা কি অ্যাপেক্স। নরমালি চৌড়া অংশগুলো কি অ্যাপেক্স থাকে। তাহলে এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু, এটা ইংলিশ নামে ইম্পর্টেন্ট। তাহলে এরপর এখানে সময় আসে এপিক্যাল মেরিস্টেম। তাহলে এপিক্যাল মেরিস্টেম মানে কি শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে বোঝাই যাচ্ছে যে টিস্যুটা কি থাকবে? মূল বা কাণ্ডের অগ্রভাগের ওই শীর্ষ দেশে থাকবে। ওই যে টিস্যুটা শীর্ষ দেশে যে টিস্যুটা থাকবে, শীর্ষে যে টিস্যুটা থাকবে ওটাকে বলা হইতেছে কি এপিক্যাল মেরিস্টেম। তাহলে এটা কি অনুসারে? হ্যাঁ, অবস্থান অনুসারে শীর্ষে থাকবে, তার নাম কি শীর্ষস্থ ভাজক টিস্যু। ক্লিয়ার? একটু দেন। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি বা নিবেশিত।
দেখো আমরা জানি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যুটা থাকে তাকে বলা ইন্টারক্যালিয়ারি। আমরা জানি ইন্টার মানে কি, এখন তোমরা অনেকে কি পড়তা ইন্টারমিডিয়েট বা কেন নিচে এসএসসি আছে উপরে কি আছে ভার্সিটি, দুইটা ভার্সিটি আর ইন্টারমিডিয়েটের মানে ভার্সিটি আর এসএসসি দুটো মাঝখানে বড়, এইজন্য এটাকে কি বলা হয় এইচএসসি কে আরেকটা আগে কি বলা হয় তো ইন্টারমিডিয়েট বলা হয়। তো মানে কোন জিনিসের ইন্টার মানে দুইটা জিনিসের মাঝামাঝিতে থাকে, তার মানে এইখানে যখন ইন্টার আছে তার মানে বোঝা যাচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে তার নাম ইন্টারক্যালিয়ারি বা নিবেশিত ভাজক টিস্যু। এটাকে যেহেতু দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে এই জন্য এই টিস্যুর আরেকটা নাম হলো স্থায়ী মধ্যস্থ ভাজক টিস্যু। কি বলা হয়? স্থায়ী মধ্যস্থ ভাজক টিস্যু। ঠিক আছে, স্থায়ী মধ্যস্থ ভাজক টিস্যু, এটা তোমাদের বইয়ে নাই, এটা একটু কষ্ট করে লিখে নিবা। কেন? যেটা স্থায়ী টিস্যুর মাঝখানে যখন একটা টিস্যু থাকবে তাকে তখন কি বলবো আমরা? স্থায়ী মধ্যস্থ ভাজক টিস্যু। ঠিক আছে, দেখো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ছোট ছোট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে এবং তোমরা সবাই ভুল করো। হ্যাঁ, আমি আশা করি যে ইনশাআল্লাহ এরপর থেকে তোমাদের কখনো ভুল হবে না। আর পড়াটা এমন ভাবে পড়বা যাতে তোমার অনেক দিন মনে থাকে। হ্যাঁ, আর আমি এরকম প্রত্যেকটা এই অধ্যায়ের খুঁটিনাটি যত কিছু আছে এবং দুটা অধ্যায়ে যত কিছু আছে সবটুকু তোমাদের ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। জাস্ট তোমরা তোমাদের পরিচিত যে 50 জন স্টুডেন্ট বা 50 জন পরিচিত তোমাদের ভাই বলো বোন বলো বা যারাই আছে স্টুডেন্ট তোমাদের কাছে মনে হয় আমাদের এই কোর্সটা তোমাদের তাদের কাছে একটু পৌঁছে দেবা, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আমাদের কাছে তোমরা এই ইনভাইট দিয়ে আমাদের কাছে গ্রুপে আমাদের যে কোনো সময় এসএমএস দিবা, আমরা সবাইকে কি করব অ্যাড করে নিব। ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে শীর্ষস্থ ইন্টারক্যালিয়ারি, দেন তারপর 3 নম্বর আসে এটা পার্শ্বীয়। তাহলে বোঝা যাচ্ছে মূল বাগানদের কি থাকবে? পার্শ্ব বরাবর যে টিস্যুটা থাকবে তার নাম হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। ভাই এই পার্শ্বীয়কে কি বলা হয়? ইংলিশে ল্যাটারাল মেরিস্টেম বলা হয়। ঠিক আছে, ল্যাটারাল মানে পার্শ্ব। সহজ সহজ জিনিস, পরীক্ষায় আসলে এগুলো মনে থাকে না, এই জন্য একটু পড়ে নেওয়া ভালো, মানে আগে থেকে দেখে নেওয়া ভালো। নতুন যে লাস্ট এডিশনের বইটা আসছে, মানে লাস্ট এডিশনের যে বইটা আসছে, ঠিক আছে, আবুল হাসান স্যার ওইটাই কিন্তু এই ল্যাটারালটা বাংলায় এইভাবে লিখে দিয়েছে। ঠিক আছে, ল্যাটারাল ভাজক টিস্যু। হ্যাঁ, তার মানে দেখো এখন কিন্তু স্যাররা কি করতেছে, বাংলা বইগুলোতে কি করতেছে, ইংলিশগুলোকে এমফেসিস দিয়ে কি করতেছে, এটা বাংলায় লিখে দিচ্ছে। হ্যাঁ, তাহলে পার্শ্ব বরাবর যে টিস্যু থাকে তার নাম হলো পার্শ্ব ভাজক টিস্যু। এই পার্শ্ব ভাজক টিস্যুর উদাহরণগুলো যদি বলি তোমাদের, দেখো এটার উদাহরণ হলো কর্কেমিয়াম, এটার উদাহরণ হলো, আরেকটা উদাহরণ আছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। দেখো ভাই একটু আগে তোমাদের বলছিলাম যে কোনো জিনিসের নামের সাথে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে কোন ধরনের ভাজক টিস্যু, যদি তোমাদের মনে থাকে দেখো যে কোনো জিনিসের সাথে ক্যাম্বিয়াম থাকে মানে কোন ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু ছিল। তাহলে পার্শ্ব ভাজক টিস্যু উদাহরণ যদি ক্যাম্বিয়াম গুলো থাকে তাহলে এই পার্শ্ব ভাজক টিস্যুটা কোন ধরনের টিস্যু? এরা সেকেন্ডারি টিস্যু। আর কি টিস্যু? সেকেন্ডারি টিস্যু। হ্যাঁ, এই শীর্ষস্থ আর ইন্টারক্যালিয়ারি এগুলোর মধ্যে আমরা কোনো এই ক্যাম্বিয়াম পড়াইছি না, তাহলে এরা দুইজনেই কি ছিল? প্রাইমারি টিস্যু। আর দুইজনে কি ছিল? প্রাইমারি টিস্যু। তাহলে ক্যাম্বিয়াম থাকা মানে পার্শ্ব ভাজক টিস্যুটা কোন ধরনের টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু। আর যেহেতু এদেরকে দেখে ক্যাম্বিয়াম বলি নাই তাহলে এরা কি টিস্যু? এরা প্রাইমারি টিস্যু। ঠিক আছে, তোমাদের আরেকটা ভুল যেটা হয় দেখো, অনেকে এই ইন্টার দেখা তোমরা এই ইন্টারের মধ্যে দাগাই দিতে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই ইন্টারফিজিক্যাল ক্যাম্বিয়াম কিন্তু ইন্টারক্যালিয়ারি কোনো উদাহরণ না, এটা কার উদাহরণ? পার্শ্ব ভাজক টিস্যুর উদাহরণ। এই ভুলটা সবাই করো, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। তাহলে ইন্টার দেখে ইন্টার দাগানো যাবে না। ঠিক আছে, তাহলে ইন্টারফিজিক্যালের উদাহরণ কিন্তু ইন্টারফিজিক্যাল ক্যাম্বিয়াম ইন্টারক্যালিয়ারি উদাহরণ কিন্তু নয়। ঠিক আছে, একটু ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো এটা আমাদের মোটামুটি অবস্থান অনুসারে শেষ হয়ে গেল। দেন তোমাদের আমরা দেখাই দেন আসো দেখো কোষ বিভাজন অনুসারে। ঠিক আছে, কোষ বিভাজন অনুসারে আসো। কোষ বিভাজন অনুসারে দেখো 3 ভাগে ভাগ করা যায়। আমি তো প্রথমে বলে নিছি সবগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, দেখো এটার এক নাম হলো ভাঁজ ভাজক টিস্যু, মাছটা কিভাবে লেখা হয়? এম এ ডাবল এস। হ্যাঁ, দেখো জাস্ট প্রত্যেকটা মিনিং বুঝো তাহলে খুব সহজ। এই মাছ মানে কি, তোমরা ফিজিক্সের ভাষায় যদি মাছ বলি তার মানে ভর, বাট যদি এইভাবে বলি যে এই মাছ মানে কি অন্য কিছু কি বলা যায় না? হ্যাঁ, অন্য কিছু বলা যায়। আগে ব্যাস এডুকেশন ছিল, যার মানে কি ছিল? গণশিক্ষা ছিল। তার মানে এই মাছটা হলো গণ বলা যায় বা সব বলা যায় বা সব তলে যেটা করা যায়। তাহলে সহজে যদি চিন্তা করি মাছ মানে যদি সব চিন্তা করি তার মানে হলো এই মাছ ভাজক টিস্যু মানে কি, যেটাকে সব তলে বিভাজন করা যাবে। দেখো তুমি যদি খুব এই যে সহজ সহজ জিনিসগুলো চিন্তা করে পড়ো তাহলে তোমার পরীক্ষার হলে কি এটা মনে হবে না এই মাছ মানে ভর অথবা মাছ মানে সব, মাছ মানে ঘন, তাহলে এটা কি সবতলে বিভাজন করা যাবে? তাহলে যে ভাজক টিস্যুটা সবতলে বিভাজন করা যায় তার নাম কি? মাছ ভাজক টিস্যু। ক্লিয়ার একটু? এবং এই মাছ ভাজক টিস্যু কি করে? উদ্ভিদের বেশিরভাগ অংশ তৈরি করে। আমরা যদি বলি তন্ত্র হিসেবে সবচেয়ে বেশি কোন তন্ত্র ইউজ করা হয়, মনে রাখবে গ্রাউন্ড টিস্যু তন্ত্র হলো সবচেয়ে দেহের বেশিরভাগ অংশ তৈরি করে, আর হলো অধিকাংশ অংশ তৈরি করে। আর হলো মাছ ভাজক টিস্যু কি টিস্যু হিসেবে যদি বলি তাহলে সবচেয়ে বেশি কোন অংশ গঠন করে, কোন টিস্যুটা? সেটা হলো মাছ ভাজক টিস্যু। হ্যাঁ, এটা একটু নোট করে রাখতে পারো। তারপর 2 নম্বর আসে প্লেট।
ঠিক আছে। প্লেটের মধ্যে দেখো আমি যেটা বলি, প্লেটের মধ্যে দেখো এইখানে যুক্ত অক্ষর আছে একটা, হ্যাঁ প্লেটের মধ্যে যুক্ত অক্ষর আছে, তার মানে এটা কয় তলে বিভাজন করা যাবে? দুই তলে বিভাজিত করা যাবে। কয় তলে বিভাজিত করা যাবে? দুই তলে। মাছের মধ্যে বলছি মাছ মানে ঘন, তাহলে এটা সপ্তলে বিভাজন করা যায়। প্লেটের মধ্যে দুই অক্ষর আছে, এটা দুই তলে বিভাজন করা যায়। প্লেটের মধ্যে প আছে, এটার একটা উদাহরণ পাতা। দেখছো কতগুলো কথা একবারে মনে রাখা যায়, বুঝতে পারতেছো? মানে খুব কঠিন করে না মনে রেখে সহজে, মাছ মানে সপ্তল, প্লেট মানে দুই তল, প্লেটের উদাহরণ পাতা, শেষ। তারপর রিপস। আচ্ছা ভাই, রিপস মানে কি? রিপস মানে পরশুকা। পরশুকা কি থাকে? এই পাশে এই একটা একটা করে থাকে, সিঙ্গেল সিঙ্গেল থাকে না, যদিও জোড়ায় জোড়ায় থাকে, এই পাশে এই পাশে থাকে, বাট পরশুকা তো একটা, মানে নিজে পরশুকা তো একটা। তাহলে রিপ সবসময় কি করে? একটা তলে বিভাজিত করতে পারে, হ্যাঁ কয়টা তলে? একটি তলে বিভাজিত করতে পারে, হ্যাঁ। তাই মাছ বাচক টিস্যু মানে হলো সপ্তলে, প্লেট বাচক টিস্যু মানে দুই তলে, রিপ বাচক টিস্যু মানে কি? একটা তলে। এই মাছ বাচক টিস্যুকে বলা হয়, এটা কিসে বৃদ্ধি করে? এটা পরীক্ষা মাঝে আসে, এটা ঘনত্বে বৃদ্ধি করে। প্লেট বাচক টিস্যু কি করে? আয়তনে বৃদ্ধি করে। কিসে বৃদ্ধি করে? আয়তনে বৃদ্ধি করে, হ্যাঁ। আর একদম বুকের পাঁজরে একটা কি খাঁচা তৈরি করে আর কি, হ্যাঁ। এই মোটামুটি এই তথ্যগুলো যদি মনে রাখো আর এইগুলো একটু উদাহরণ মনে রাখো, তোমার পরীক্ষা ইনশাআল্লাহ তুমি সব ধরনের কোশ্চেন আনসার করতে পারবে। তুমি যত জায়গায় পরীক্ষা দিবে সব ধরনের কোশ্চেন তুমি আনসার করতে পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ। ঠিক আছে। তারপর আমাদের লাস্ট টপিক যেটা আমরা আজকে ইউটিউব পর্যন্ত পড়াবো, আমাদের কিছু শ্রেণী বিভাগগুলোই বলতেছি। তারপর যেটা লাস্ট আমাদের কাজ অনুসারে। দেখো কাজ অনুসারে এক নম্বর যদি বলি প্রোটোডার্ম। দেখো কোনো জিনিসের ডার্ম থাকা মানে হলো ডার্ম, ডার্মিস, ডার্মাল, এপিডার্মাল, এগুলো মানে ত্বক। ঠিক আছে, ত্বকের যদি ভাগ বলি আমরা, ত্বকে কি আছে? বাইরে যে স্তরটা নাম এপিডার্মিস, এর নিচে যেটা থাকে তেমন কি ডার্মিস। মূলত দুইটাই, বা কোনো কোনো বইয়ের মধ্যে আবার বলছে হাইপোডার্মিস। যে হোক, তাহলে এক কথা ডার্মাল কথাটা তো আছে। ডার্মাল কথাটা থাকা মানে কি বলছি আমি? ডার্মাল কথাটা থাকা মানেই হলো ত্বক। তাহলে এই যে প্রোটোডার্ম, প্রোটোডার্মে কি আছে? ডার্ম আছে, তার মানে যে টিস্যুটা কি করবে? ত্বক সৃষ্টি করবে। দেখো প্রত্যেকটা জিনিসের মিনিং আছে, হ্যাঁ। যে জিনিসটা কি করবে? ত্বক সৃষ্টি করবে, তাকে কি বলবো? প্রোটোডার্ম বলবো। ক্লিয়ার এটুকু? তাহলে যে জিনিসটা ত্বক সৃষ্টি করে, ওই যে টিস্যুটা, ওই যে ভাঁজক টিস্যুটা, ওটাকে বলতেছি আমরা প্রোটোডার্ম। দুই নম্বর হচ্ছে প্রোকেম্বিয়াম। মনে রাখবা, জাইলেম, ফ্লুয়েম, জাইলেম, কেম্বিয়াম আর হলো ফ্লুয়েম। এই যে তিনটা ভাঁজক টিস্যু, মানে এই তিনটা যে টিস্যু আছে, এই তিনজন টিস্যু মিলিতভাবে যে টিস্যুটা তৈরি করে তাকে বলা হয় প্রোকেম্বিয়াম। এটাই লাস্ট ইয়ারে মেডিকেল কোশ্চেন আসছে, হ্যাঁ। বললাম না যে এই টিস্যু শ্রেণী বিভাগ নিয়ে কি করছে, এই মেডিকেল কোশ্চেনটা আসছে যেটা প্রোকেম্বিয়াম। তাহলে জাইলেম, কেম্বিয়াম, ফ্লুয়েম, এই তিনটাকে মিলিতভাবে কি বলা হয়? প্রোকেম্বিয়াম বলা হয়, হ্যাঁ। এবং এটাই লাস্ট ইয়ারে মেডিকেল কোশ্চেন ছিল। দেখো আমরা মনে রাখবো আরেকটা জিনিস, জাইলেম, জাইলেম শব্দটা আসছে কই থেকে? উড থেকে, হ্যাঁ। আর ফ্লুয়েম শব্দটা আসছে বার্ক থেকে। যাই হোক, এই জাইলেম যে শব্দটা, জাইলেম মানে মূলত কি? আমি যেটা বলি, যেমন ধরো কাঠ জাতীয় আর কি, হ্যাঁ। ফ্লুয়েমটাকে সহজে যদি বলি তরল জাতীয়, হ্যাঁ। ঠিক আছে, যাই হোক, মানে নর্মাল চিন্তা করো তুমি, জাইলেম যেহেতু কাঠ জাতীয়, তাহলে এটা কি জীবন আছে? না হয় জীবন নাই। তাহলে জাইলেমের মোটামুটি সবগুলাই কি? মৃত। আর ফ্লুয়েমের সবগুলাই কি? মূলত জীবিত। ব্যতিক্রমকে জাইলেম, প্যারেনকাইমা। কেন? মনে রাখ বাস্কেট থেকে প্যারেনকাইমা মানে হলো সজীব। প্যারেনকাইমা মানে কি? পৃথিবীর যত জায়গায় প্যারেনকাইমা পাবো তার মানে সজীব। কি বলছি? পৃথিবীর যত জায়গায় প্যারেনকাইমা পাবো তার মানে কি? সজীব। ক্লিয়ার? তাহলে প্যারেনকাইমা থাকা মানে সজীব। তার মুখস্থ দরকার আছে ভাই, জাইলেমের সবগুলাই মৃত কোষ, কারণ জাইলেম কাঠ জাতীয় বা উড। এবং ব্যতিক্রম জাইলেম, প্যারেনকাইমা, কেন নামের সাথে প্যারেনকাইমা আছে মানে সজীব। সহজ। ফ্লুয়েমে চলে আসো, ফ্লুয়েমের সবগুলাই তরল, তরল মানে জীবন আছে, তাহলে ফ্লুয়েমের সবগুলাই জীবিত। ব্যতিক্রম কি? ফ্লুয়েম ফাইবার। কেন ভাইয়া? ফাইবার মানে কি? তন্তু। তন্তুর কি কখনো জীবন হয় না? তাহলে ফ্লুয়েমের সবগুলাই জীবিত। ব্যতিক্রম কি? ফ্লুয়েম ফাইবার। ফ্লুয়েম ফাইবার মানে কি? তন্তু। তন্তুতে কি নাই? জীবন নাই। আর আমরা জানি কি আছে? এই যে ফ্লুয়েম ফাইবারের কথা বললাম, ফ্লুয়েম ফাইবার পাটের আঁশ কোন ধরনের ফাইবার? তোমার পরীক্ষায় বারবার জানো সবাই, এটা এত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো মেডিকেল নাই, মানে এমন কোনো কোশ্চেন, মানে পরীক্ষার কোনো একটা অংশগ্রহণ নাই মানে যেখানে এই কোশ্চেন আসে না, মানে এত বেশি ইম্পর্টেন্ট। এটা এসএসসির ইম্পর্টেন্ট ছিল, এটা ইন্টারের ইম্পর্টেন্ট আছে। তুমি যতদিন অ্যাটলিস্ট বায়োলজি পরীক্ষা দেবে সবসময় ইম্পর্টেন্ট যে পাটের আঁশ কোন ধরনের ফাইবার উদাহরণ। আমরা জানি পাটের আঁশ কি ধরনের উদাহরণ, মানে কি ধরনের ফাইবার? এটা হলো বাস্ট ফাইবার। পাটের আঁশ কি ফাইবার? বাস্ট ফাইবার। এটা কেউ ভুল করে না মোটামুটি, কিন্তু ঝামেলা কখন বাজে যদি আসে পাটের আঁশ কোন ধরনের ফাইবার, মানে কোন ধরনের ফাইবার মানে কি? যদি আসে এটা কি জাইলেম ফাইবার না এটা ফ্লুয়েম ফাইবার? তুমি এটা চিন্তা করছো কিনা আমি জানি না। দেখো পাটের আঁশ কোন ধরনের ফাইবার, জাইলেম না ফ্লুয়েম ফাইবার? যদি বাস্ট ফাইবার না থাকে অপশনে, তখন কিন্তু তোমাকে কি দেখাতে হবে? তখন এটা তোমাকে ফ্লুয়েম ফাইবার দেখাতে হবে। কেন? ফ্লুয়েম ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার বলা হয়। তাহলে আলটিমেটলি পাটের আঁশ বাস্ট ফাইবার না থেকে কি থাকতে পারে? ফ্লুয়েম ফাইবার থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ। এবং সব জায়গায় কিন্তু এই কোশ্চেনটা আসে, এবং যখনই ফ্লুয়েম ফাইবার বা জাইলেম ফাইবার দেয় তখনই তোমার কাছে কনফিউজড লেগে যায়। তো এই জন্য এই কনফিউশন আগে থেকে দূর করে রাখা আজকে থেকে, যে পাটের আঁশ কোন ধরনের ফাইবার? ফ্লুয়েম ফাইবারের উদাহরণ। ক্লিয়ার একটু?
তাহলে পাটারাস কিন্তু জাইলেম ফাইবার না। পাটারাস কোন ধরনের ফাইবার? ফ্লুয়েম ফাইবার। ওকে, আচ্ছা ঠিক আছে। আর মনে রাখবা আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যাম্বিয়াম। মনে রাখবা এই জাইলেম আর ফ্লুয়েম এর মাঝখানে সবসময় ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়ামের আলাদা কোনো অস্তিত্ব কখনোই সম্ভব না। ক্যাম্বিয়াম কখনোই কি থাকতে পারে? জাইলেম ফ্লুয়েমের আলাদা থাকতে পারে না। অর্থাৎ অর্থাৎ ক্যাম্বিয়াম অলওয়েজ কি থাকবে? জাইলেম এবং ফ্লুয়েম এর মাঝেই অবস্থিত হবে। ক্যাম্বিয়াম অলওয়েজ কি হবে? জাইলেম এবং ফ্লুয়েমের মাঝেই অবস্থিত হবে। হ্যাঁ, আর আমরা যখন ভাস্কুলার মডেল পড়াবো তোমাদের আরো ক্লিয়ার করে দিব এই ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত, হ্যাঁ, আর ক্যাম্বিয়াম না থাকা মানে হলো কি? বাধ্য। ঠিক আছে, ওই ভাস্কুলার মডেল শ্রেণী বিভাগে যখন পড়াবো তোমাদের আই থিংক ওইটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রোটোডার্ম গেল, প্রোক্যাম্বিয়াম গেল, যেহেতু এটাতে মেডিকেল কোশ্চেন আসছে এই জন্য এত কথা বললাম। আর লাস্টে আছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ঠিক আছে, এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের ক্ষেত্রে দেখো, এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের ক্ষেত্রে কি, যে কোষগুলো বারবার বিভাজিত হয় এবং উদ্ভিদে কি করে মূল ভিত্তি তৈরি করে, ওই টিস্যুটাকে বলা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি ভাজক টিস্যু যত শ্রেণী বিভাগ। ঠিক আছে, আমি যদি একটু সামারাইজ করি তোমাদের, দেখো সবগুলাকে কিন্তু 3 ভাগে ভাগ করা গেছে। হ্যাঁ, প্রথমে আমরা কি বলছি? উৎপত্তি অনুসারে কয় ভাগে বলছিলাম? 3 ভাগে। প্রোক্যাম্বিয়াম, প্রাইমারি, সেকেন্ডারি। প্রোক্যাম্বিয়াম কি বলছি? মূল বাকাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশ। মূল বাকাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশ যে টিস্যু তার নাম হলো কি? প্রোক্যাম্বিয়াম। ওইখানে কি হয়? প্রথম বৃদ্ধি শুরু হয়। তারপর কি বলছি? প্রাইমারি, ভ্রূণ অবস্থায় যেটা হয় তাহলে প্রাইমারি, ওটা কি হয়? আজীবন বিভাজনে সক্ষম। সেকেন্ডারি মানে কি? পরবর্তীতে যেটা তৈরি হয় তার নাম সেকেন্ডারি। বিশেষ উদাহরণ কি? ক্যাম্বিয়াম গুলো, কর ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, তারপর আসলে কি বলছি আমরা? 2 নম্বর কি বলছি? অবস্থান অনুসারে শীর্ষে যে টিস্যু থাকে তার নাম শীর্ষস্থভাজক টিস্যু, মাঝখানে যে টিস্যু থাকে তার নাম হলো কি? এটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে তার নাম ইন্টারক্যালারি বা নিবিষিতভাজক টিস্যু বা স্থায়ী মধ্যস্থভাজক টিস্যু। আর আমরা বলছি পার্শ্ব বরাবর যে টিস্যু থাকে তার নাম হলো কি? পার্শ্বভাজক টিস্যু। এপিক্যাল শীর্ষস্থভাজক টিস্যুর ইংলিশ নাম এপিক্যাল মেরিস্টেম, আর পার্শ্বভাজক টিস্যুর ইংলিশ নাম ল্যাটারাল মেরিস্টেম। আর পার্শ্বভাজক টিস্যুর উদাহরণগুলো কি ছিল? কর ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। নামের সাথে ক্যাম্বিয়াম আছে মানে এই পার্শ্বভাজক টিস্যুটা কি? মূলত সেকেন্ডারি ধরনের ভাজক টিস্যু। আর বাকি দুইটার ক্ষেত্রে ক্যাম্বিয়াম ছিল না, তাহলে বাকি দুইটা কি ছিল? প্রাইমারি ভাজক টিস্যু। তারপর যদি আমরা বলি হলো কি আছিল আমাদের, পরে যদি আসো আমাদের কোষ বিভাজন অনুসারে, মাস মানে বলছিলাম সব, তাহলে সব তলে বিভাজন করা যায়, এটা ঘনত্ব বৃদ্ধি করে। তারপর বলছি প্লেটের মান আমরা বলছি যুক্ত করা আছে, তাহলে 2 তলে বিভাজিত করে, উদাহরণ পাতা। আর আমরা বলছিল কি লিপস মানে একটা থাকে, দ্যাট মিন্স একটা তলে বিভাজিত করে। দেন আমরা লাস্ট যে 3টা বললাম সেটা বলছি আমরা কি, মানে প্রোটোডার্ম মানে কি? ডার্ম আছে মানে ত্বক। আর আমরা বলছি প্রোক্যাম্বিয়াম আছে মানে কি? জাইলেম ফ্লুয়েমের মাঝখানেই থাকবে। তাহলে 3টা মিলে কি? প্রোক্যাম্বিয়াম। আর মূল যে ভিত্তি তৈরি করে তাই হলো কি? গ্রাউন্ড মেরিস্টেম। এই হলো আমাদের মোটামুটি ভাজক টিস্যুর সবটুকু। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমরা একটু যদি বাসায় একটু ঠান্ডা মাথায় আমার লেকচারটা করো, দেন তুমি বইটা একটু ভালো মতো পড়ো, সব ধরনের কোশ্চেন সব জায়গায় আনসার করতে পারবে। হ্যাঁ, আমরা বাকি আরো আমাদের এই টিস্যুর অধ্যায় থেকে 2টা লেকচার নিব এবং রক্ত থেকে আমরা মোট 4টা লেকচার নিব। টোটাল এই 7টা লেকচার তোমাদের একদমই টোটালি ফ্রি। জাস্ট তোমাদের যেটা হলো তোমার পরিচিত যে ফ্রেন্ড লিস্ট আছে, ফ্রেন্ড লিস্টের পরিচিত আমাদের ব্রাদার সাজেশন যে গ্রুপটা আছে, গ্রুপে জাস্ট ইনভাইট দিবা। এবং তোমরা সব মানে আমাদের কথা হলো তোমরা সব ধরনের যে কোনো ধরনের সুযোগ তোমরা অবশ্যই পাবা। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাদের যে কোনো সময় আমাদের পেজে নক করতে পারো, আমাদের গ্রুপে তোমরা হলো শেয়ার করতে পারো, আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাই আমাদের জন্য দোয়া করবা এবং বেশি বেশি যাতে ক্লাস নিতে পারি, তোমাদের ফ্রি সব ধরনের সুযোগ সুবিধা যাতে তোমাদের দিতে পারি, তোমরা যাতে উপকৃত হও, সবাই যাতে উপকৃত হয়। এবং যারা আসলে একটু আমাদের কাছে মানে আমার কাছে পার্সোনালি অনেকে পড়তে চাইছে, আমি আসলে সবাইকে পড়াইতে পারিনি। তো আমার পক্ষ থেকে আমার ইচ্ছা হলো যে আমি যাতে অ্যাটলিস্ট অফলাইনে যদি বাসায় নাও দিতে পারি, অনলাইনে যাতে তাদের কাছে আমি একটু পৌঁছে দিতে পারি। হ্যাঁ, সবার জন্য শুভকামনা, সবাই আমাদের জন্য দোয়া করবা, ব্রাদার সাজেশনের সাথে থাকবা, সবাই ইনশাআল্লাহ উপকৃত হবা। আসসালামু আলাইকুম।